এরপর কেটে যায় বেশ কিছুদিন। রাতের অন্ধকারে কেউ বাইরে বেরোলেই পরের দিন তাকে আর জীবিত দেখা যায় না। কনকনে শীত পড়েছে, চারিদিকে নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার। রাত তখন ঠিক 12টা। হঠাৎ নরেশের বউ চিৎকার করে কেঁদে উঠল, এগো কি সর্বনাশ হলো গো, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো। এই কান্নার শব্দ শুনে গ্রামের প্রতিবেশীরা সবাই নরেশের বাড়ির উঠানে এসে জড়ো হয়। বলি, ও মেজে বউ, কি হলো গো, এমন করে কাঁদছো কেন? নরেশের কিছু হলো নাকি? তখন নরেশের মেয়ে দেবিকা ঘরের বাইরে এসে বলে, বাবা আজ কথা বলছে না খুড়ো, বাবা কাজ থেকে ফিরতে আজ দেরি হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সেরে পুকুরে হাত মুখ ধুতে গিয়েছিল, ফিরে এসে ছটফট করতে করতে কেমন নিস্তেজ হয়ে গেল, এখন আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কি বলিস কি রে, চল তো গিয়ে দেখি সাপে কাটেনি তো। তারপর গ্রামের সবাই মিলে নরেশের ঘরে ঢুকে নরেশকে ভালোভাবে দেখে, কিন্তু কেউ কিছুই চিহ্নই দেখতে পায় না। নরেশ তো মারা গিয়েছে, এবার আর কোনো কিছু করার নেই। আর কিছুক্ষণ বাদেই বিদ্যুতের ঝলকানো আলোতে দেখা যায় অজয়ের নিথর দেহটা একটা গাছতলার নিচে পড়ে রয়েছে, আর তার গালের পাশ দিয়ে সামান্য একটু রক্ত বয়ে যাচ্ছে। কাকা, অজয় এখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে, যেন তার মুখ দিয়ে কেউ রক্ত চুষে খেয়ে। পালা এখান থেকে, এ নিশ্চয় কোনো রক্ত চোষা। পালিয়ে চল শিগগিরই। সবাই প্রচন্ড ভয় পেয়ে নরেশের দেহ সেখানে ফেলে রেখে যে যার বাড়ির দিকে চলে যায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু রাতের অন্ধকারে কেউ বাইরে বেরোলেই পরের দিন তাকে জীবিত অবস্থায় দেখতে পাওয়া যেত না। একদিন পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে, গ্রামে এসব কি শুরু হয়েছে বলতো? এখন তো দিনের বেলা বেরোতেই খুব ভয় ভয় করে। যা বলেছিস রে, দিনের আলো থাকতেই ঘরেতে সবাই ঢুকে দরজা জানলা বন্ধ করে দিতে হচ্ছে, তাই না? না হলে তো রক্তচোষা যাকে ইচ্ছা তাকে খেয়ে নিবে রক্ত চুষে। আচ্ছা, এর কি কোনো সমাধান হবে না? গ্রামের সকলের মিলে এর সমাধান ব্যবস্থা নেওয়া উচিত। এরপর গ্রামের সকলে মিলে বুড়ো বটতলায় জড়ো হয়। দেখো, আমরা সবাই রক্তচোষার ব্যাপারে জানি, কিন্তু আজ পর্যন্ত তাকে কখনো দেখিনি। সে হঠাৎ করে এই গ্রামে কোথা থেকে এলো আর কেন এলো সেই সম্পর্কে আমরা কিছুই জানি না। এই সমাধান খুঁজে বার করার জন্যই আজকে এই সভা ডাকা হয়েছে। রক্তচোষার ব্যাপারে যদি তোমাদের কারো জানা থাকে তাহলে বলো তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা আরো একটা কিছু লক্ষ্য করেছো? সেই রক্তচোষা কিন্তু কোনো পশু বা পাখির রক্ত খাচ্ছে না, শুধুই মানুষের রক্ত চুষে খাচ্ছে। তারা সবাই মিলে অনেকক্ষণ আলোচনা করার পর ঠিক করে কলিকাপুরে বসবাসকারী এক তান্ত্রিকের কাছে যাবে। আলোচনা যখন হয়ে গেল তাহলে আর দেরি কেন, চলো সব। এরপর সবাই মিলে কলিকাপুরের বসবাসকারী তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং তাকে সমস্ত কথা খুলে বলে। কিছু একটা উপায় বলে দিন বাবা, আমরা তো মহা বিপদের মধ্যে দিন কাটাচ্ছি। বলিস কি রক্তচোষা, আমি ভূত, পেতনি, শাকচুন্নি, পিশাচিনি কত প্রেতাত্মা বন্দি করেছি, তাদেরকে বশ করেছি, কিন্তু রক্তচোষার ব্যাপারে তো আজ পর্যন্ত কোনো খবর পাইনি। চল তো গিয়ে দেখি একবার। তারপর তান্ত্রিক সকলের সাথে এসে বুড়ো বট গাছতলায় যজ্ঞ শুরু করে বসে। শোনো গ্রামবাসী, আমাকে এমন একজনকে লাগবে যাকে আমি টোপ হিসাবে ব্যবহার করব, তবে মনে রেখো এতে প্রাণের ঝুঁকিও আছে। ওমা, সে কি কথা? আমরা রক্তচোষার ব্যাপারে জেনে বুঝে কাকে টোপ হিসেবে পাঠাবো বাবা? না না বাবা, আপনি অন্য কিছু উপায় বলুন, আমরা এইভাবে ঘরের মানুষকে যেতে দিতে পারবো না। দেখো, আমার কাছে একটা উপায় আছে। এই
এমনি তো আমার বয়স হয়েছে, আজ আছি তো কাল নেই। গ্রামবাসীর মঙ্গলের জন্য তান্ত্রিকের কাছে টোপ হিসাবে আমিই থাকবো। তোমরা শুধু আমার এই বাপ মা মরা নাতনিটিকে দেখো, আমি মরে গেলে ওর তো পৃথিবীতে আর কেউ থাকবে না। আর এই সব কথা দূরে দাঁড়িয়ে শুনছিল রতন বাবুর নাতনি, 8 বছরের ছোট্ট মেয়ে রাশি। যেদিন ভরা অমাবস্যায় বুড়ো গাছতলায় তান্ত্রিক যখন যজ্ঞ বসে, তার সামনে বসে রতন বাবু। কিন্তু এদিকে রাশি আর দাদু ওই তান্ত্রিক বাবার কাছে গিয়েছে রক্তচোষাকে ধরার জন্য। কিন্তু তাকে ধরার আগে দাদুকে যদি রক্তচোষা ক্ষতি করে দেয়, না না, আমি এটা কিছুতে হতে দেব না, কিচ্ছু হতে দেব না। এই কথা মনে করেই রাশি বাড়ি থেকে বেরিয়ে একা চলে যায় জঙ্গলের দিকে। আর সেখানে পৌঁছে, রক্তচোষা, রক্তচোষা, কোথায় আছো তুমি? আজ তোমাকে ধরার জন্য আমার দাদু ওই তান্ত্রিকের কাছে গিয়েছে। কিন্তু আমার দাদুর কোনো ক্ষতি করো না। যদি তোমার খিদে পায় তাহলে তুমি আমার রক্ত চুষে তোমার খিদের পেট ভরাও। এসো 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 আমার কাছে। ঠিক তখনই জঙ্গলে ওঠে প্রচন্ড ঝড়, গাছপালাগুলো এলোমেলো ভাবে দুলতে থাকে। কিন্তু রাশি ভয় না পেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। রক্তচোষা, এসো আমার কাছে, আমার রক্ত খাবে, এসো। এরপর সেই রক্তচোষা রাশির সামনে আসে। দেখা যায় এক বুড়ি, হাতে তার লাঠি আর এক হারিকেন। সে এগিয়ে আসছে, বিবস্ত্র তার চেহারা, বিচ্ছিরি তার মুখের হাসি। ওদিকে তখন যজ্ঞের আসনে বসে তান্ত্রিক বলে ওঠে, আর এক মুহূর্ত দেরি নয় রতন বাবু, শীঘ্রই চলো আমার সাথে। ততক্ষণে জঙ্গলের মধ্যে রাশির সামনে এসে দাঁড়িয়েছে সেই রক্তচোষা। তুই এখানে কেন এসেছিস? ফিরে যা, ফিরে যা বলছি, আমি তো রক্ত খেতে পারবো না। কে তুমি? আর কেনই বা আমার রক্ত খেতে পারবে না? তুমি তো যাকে পাও তারই রক্ত চুষে খাও। হ্যাঁ, আমি ওই গ্রামে যাকে পাবো তার রক্ত চুষে খাবো, কিন্তু তোর মতো শিশুর সাথে আমি এটা করতে পারি না। এর কারণ জানতে চাস? তবে শোন, আজ থেকে বহু বছর আগে। ওগো, কে কোথায় আছো? আমাকে সাহায্য করো, আমার ছেলেটা গ্রামের হসপিটালে অপারেশন চলছে। যা রক্ত জোগাড় করছিলাম সব শেষ হয়ে গেছে, আরো রক্ত লাগবে। তোমরা কেউ হাসপাতালে গিয়ে আমার সাথে একটু রক্ত দেবে? খেপেছো পাগল নাকি? আমরা রক্ত দিয়া তারপর মাথা ঘুরে পড়ে মরি নাকি? না না, এইসব এখানে হবে না, যাও তো এখান থেকে যাও। ডাক্তার বাবু বলেছেন 1 বোতল রক্ত দিলে কিচ্ছু হয় না, বরং রক্ত দিলে শরীরের পক্ষে ভালো। স্বামী আর বিধবা বউ আমি, ওই ছেলে ছাড়া আমার কেউ নই, আমার এরপর একটু দয়া করো। কে আছিস? সবাই মিলে একে পিটিয়ে বিদায় করতো, তখন থেকে ঘ্যান ঘ্যান করে চলেছে। যা এখান থেকে যা। হ্যাঁ বাবু, তুমি যাও এখান থেকে, আমরা রক্ত দিয়ে কেউ মরতে চাই না। তারপর সবাই মিলে সেখান থেকে মোহিনীকে বের করে দেয়। অনেক কাকুতি মিনতি করেও মোহিনীকে কেউ সাহায্য করতে চায় না। তারপর সেদিন আমার ছেলেকে শুধুমাত্র রক্তের অভাবে বাঁচাতে পারিনি। তারপর থেকেই আমি অন্যদের মতোই রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। আর আমার মৃত্যুর পর প্রতিশোধ, হা 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 হা, প্রতিশোধ। তোমার সাথে এটা মোটেও ভালো হয়নি, কিন্তু তা বলে তুমি সবাইকে এভাবে কষ্ট দিও না। তুমি কতজনের প্রাণ নিয়েছো, আমি তোমাকে কথা দিচ্ছি, রক্তদানের ব্যাপারে আমি সবাইকে বুঝাবো। বড় হয়ে পড়াশোনা করে আমি রক্তদানের সম্পর্কে মানুষকে সচেতন করব। তুমি ফিরে যাও রক্ত
প্রসাদ? ঠিক আছে, তুমিও আমার সন্তানের মতো। তোমার কথায় আমি এই গ্রামের মানুষদেরকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে, আমি আসছি। আমি এখানে কোনোদিনও ফিরবো না। রক্তচোষার সাথে রাশি যখন এই কথা বলার সাথে ব্যস্ত ছিল, তান্ত্রিক ও রাশির দাদু রতন বাবু তাদের সমস্ত কথা আড়াল থেকে শুনছিল। তারপর তুমি তো অবাক করে দিলে মা। এত রাতে ঝড় জলের মধ্যে একা একা জঙ্গলে এসে ওই ডাইনির সঙ্গে কথা বলছিলে, তাকে আবার আশ্বস্ত করে ফিরে যেতে বললে। ধন্য তোমাকে মা, ধন্য। এই তান্ত্রিক তোমাকে প্রণাম জানাচ্ছে। এরপর তান্ত্রিক বাবা রতন বাবু রাশিকে নিয়ে জঙ্গল থেকে ফিরে আসে। গোটা গ্রামে রাশি জয় জয়কার পড়ে যায়। রাশিও গ্রামের হসপিটালে গিয়ে রক্তদানের সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে তারপর গোটা গ্রামকে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে সচেতন করে। নাসিম, তাড়াতাড়ি চল, জঙ্গলটা অনেক পথ যেতে আছে, যে জঙ্গলটা পার করলেই আমরা বাঁচি। নালে এক্ষুনি আবার ওই রাক্ষসীদের পাহারায় পড়তে হবে। তারপর নাসিম আর রাজু আরো জোরে সাইকেল চালিয়ে এগোতে থাকে। তারা জঙ্গলে প্রবেশ করতেই তাদের সামনে প্রকট হয় আবার 3 রাক্ষসী। তারপর সাইকেল থেকে এক এক মুরগি তুলে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে তাদের মাংস খেতে থাকে। তখন নাসিম আর রাজু না না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাব এখান থেকে। তুমি থাকো এখন একা। গিন্নি, রাগ করো না, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে 3 ভরি সীতাহার বানিয়ে ঠিক দিব। কিন্তু মোহিনী জমিদারের কোনো কথা শোনে না। সে রাগ করে বাপের বাড়ি চলে যায়। ঠিক তখনই দৌড়ে দৌড়ে সেখানে আসে নাসিম আর রাজু। কর্তা মশাই, পারলাম না, এবারও শেষ রক্ষা করতে পারলাম না। জঙ্গলে ওই ডাইনির দল আবার এসে সেই মুরগি নিয়ে চলে গেল। এবারও এই ডাইনিদের জ্বালায় দেখছি আমার ব্যবসা একবারে লাঠি উঠেছে। রাসেল, রাসেল, শীঘ্রই আমার এখানে আসো। বলুন জমিদার মশাই। রাসেল, আবার সেই একই ঘটনা। ওই ডাইনির দল আবার এসে সেই মুরগি নিয়ে চলে গেছে। ভাবতে হবে, এবার অন্য কোনো রাস্তা ভাবতে হবে। এরপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা বৈঠকখানায় বসে জমিদার আর রাসেল নানান রকমের পরিকল্পনা করতে থাকে। নন্দনালের আড়তদার খেপে উঠেছে জমিদার মশাই। আমরা গত 3 দিন ধরে কোনো মুরগি ডেলিভারি দিতে পারিনি। এবার তিনি বার্তা পাঠিয়েছেন, যদি আমরা মুরগি ডেলিভারি দিতে না পারি তাহলে উনি পাশের গ্রামে জমিদার নরেশ বাবুর কাছে মুরগি নেওয়া শুরু করবেন। না না, তা কখনো হতে দিলে চলবে না। এবারে আমরা অন্য পথ ধরে নরেশ বাবুর উদ্দেশ্যে মুরগি পাঠাবো। যে পথের খবর তুমি আর আমি কর্মচারীরা ছাড়া আর কেউ জানবে না। দেখি এবারে রাক্ষসী দল কিভাবে আমার ওই মুরগি লুট করে পালায়। ঠিক তখনই মোহিনী সেখানে ফিরে আসে। কই গো, কই গেলে তুমি? এই দেখো, আমি ফিরে এসেছি। তুমি এক্ষুনি ফিরে এলে? মানে? না, এর মানে কি এত দেরি করে ফিরলে? ভেবেছিলাম তুমি কাল মাঝপথে ফিরে আসবে। তুমি যে কেন অত রাগ করো? চলো বিশ্রাম নেবে, তুমি অনেকটা পথ এসেছো। চলো এবার ঘরে চলো। তখন জমিদার মশাই মোহিনীকে নিয়ে ঘরের ভিতরে যায়। হঠাৎ তাদের পোষা বিল্লি মোহিনীকে দেখে। কি হলো? বিল্লি তোমাকে দেখে ভয়ে পালালো কেন? এমনিতে সময় তোমার পায়ে পায়ে ঘুরে। ও কিছু নয়, কিছু নয়। বিড়ালকে আমি রেখে চলে গেছিলাম তো, তাই ওর মনে গুসা হয়েছে। চলো এখন, চলো ঘরে চলো। পরের দিন নাসিম আর রাজু সাথে আরো 2 জন জমিদারের কর্মচারী জঙ্গলের অন্য পথ ধরে নন্দগড়ের উদ্দেশ্যে যেতে থাকে। বুঝলি রাজু, রাক্ষসীরা আর মুরগি লোড করতে পারবে না। জঙ্গলের অন্য পথ ধরে নন্দগড় যাওয়ার যে একটি পথ আছে
তা তো গ্রামের অর্ধেক লোকই জানে না, রাক্ষসীরা জানবে কি করে? যা বলেছিস, আমাদের জমিদার মশাই বেশ বুদ্ধি আছে। চল চল, তাড়াতাড়ি যেতে হবে। সন্ধে হওয়ার আগেই নন্দঘরে এই মুরগিগুলো পৌঁছে দিতে পারলেই বাঁচি। কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই ডাইনির দল একসাথে তাদের সামনে উড়ে উড়ে এসে প্রকট হয়। ওরে গাধা, মুরগিগুলোকে পরে বাঁচাবি, আগে নিজের প্রাণ বাঁচা। পালা পালা, এখান থেকে পালা। আর সবাই মিলে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। এদিকে তখন মোহিনী ভোর সন্ধেবেলা ঘরে শুয়েছিল। জমিদার মশাই এসে বলেন, এ কি গো গিন্নি, তুমি ভোর সন্ধ্যেবেলা শুয়ে আছো যে? ঝাড় ঝাঁটা দিবে না? গোটা বাড়ি ধূপ ধোঁয়া দিবে না নাকি? ওঠো ওঠো তাড়াতাড়ি। ধুর, তুমি চুপ করো তো, ও দাসী সবকিছু করে নিবে, আমাকে এখন বিশ্রাম নিতে দাও না। কি ব্যাপার হলো? গিন্নির হাবভাব অন্যরকম লাগছে কেন? ঠিক তখনই জমিদারের সমস্ত কর্মচারীরা দৌড়ে সেখানে এসে হাঁপাতে হাঁপাতে বলে, জমিদার মশাই, জমিদার মশাই, শিগগিরই একবার এখানে আসুন। কি হয়েছে তোর? এত হাঁপাচ্ছিস কেন? এবারও ঠিক মতো মুরগি পৌঁছে দিতে পারছিস তো? এবারও সেই একই অবস্থা জমিদার মশাই। রাক্ষসী দল কিভাবে আমাদের পথের খোঁজ পেয়ে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। তারপর সেখানে মোহিনী বেরিয়ে আসে আর বলে, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? তোমাদের সকলকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সে রোজ রোজ একই ঘটনা গিন্নি। এই রাক্ষসীদের জাল্লায় আমাদের ব্যবসা করে লাঠি উঠেছে। আমি বলি কি, তুমি রাক্ষসীদের সাথে বন্ধুত্ব করে নাও। তুমি ওদের অর্ধেক মুরগি খেতে দাও আর অর্ধেক মুরগি ব্যবসার কাজে লাগাও, দেখো আর কোনো সমস্যা হবে না। কি বললে? ওই রাক্ষসীদের সাথে বন্ধুত্ব? কখনো না, কোনোদিনও না। কেন কেন? কি ওই রাক্ষসীদের সাথে বন্ধুত্ব করলে তোমার কি জাত চলে যাবে? দেখো, আমার যা বলা আমি বললাম, তোমার যা ভালো লাগে তাই করো। এই কথা বলে মোহিনী সেখান থেকে চলে যায়। জমিদারের কর্মচারীরাও ফিরে যায়। জমিদার মশাইকে কেমন যেন চিন্তিত লাগে। তখন রাসেল বলে, কি হয়েছে জমিদার মশাই? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ব্যাপারটা আমাদের সুবিধা লাগছে না রাসেল। প্রতিদিন আমাদের গোপন রাস্তার খবর ওই ডানিরা ঠিক খুঁজে পেয়ে যাচ্ছে। আবার মোহিনী জবে থেকে ফিরেছে, ওর হাবভাব আমাকে অন্যরকম লাগছে। বিলাটা মোহিনীকে দেখে ভয় পাচ্ছে আর তার আশেপাশেও যাচ্ছে না বিলাইটা। জমিদার মশাই, এই গোপন রাস্তার কথা আমি আপনি কর্মচারী ছাড়া আর কি কেউ জানতেন? হ্যাঁ জানতো, মোহিনী জানতো। এমনি কি আমাকে মোহিনী ব্যবসার কথা বারবার জিজ্ঞাসা করতো। আগে ও কখনোই করতো না। শোনো না, আমার এক বুদ্ধি মাথায় এসেছে। পরের দিন সকাল সকাল জমিদারের সব কর্মচারীরা মুরগি নিয়ে রওনা দেয়। ধীরে ধীরে যখন সন্ধ্যা নেমে আসে, তখন ডাইনিরা জঙ্গলের পথ ধরে এসে দেখে, রাস্তা তো ফাঁকা, এই রাস্তা দিয়ে তো যাওয়ার কথা ছিল, তাহলে কোথায় গেল? তার মানে রাক্ষসী আমাদের ভুল কথা বলেছে, মিথ্যা খবর দিয়েছে। কিছুদিন জমিদার বাড়িতে থেকে নিজেকে জমিদার গিন্নি মনে করছে, আর নিশ্চয় সব মুরগি একা খাবে বলে আমাদের সাথে বিশ্বাসঘাত করছে। না না, এটা হতে দিলে চলবে না। চল জমিদার বাড়িতে, ওকে ওখান থেকে তুলে আনি। সবাই চল। এরপর রাত পেরিয়ে পরের দিন সকালবেলা সমস্ত কর্মচারীরা ফিরে আসে আর বলে,
জমিদার মশাই, এবার ঠিকঠাক নন্দঘরে মুরগি পৌঁছে দিয়ে এসেছি। এবার রাক্ষসী দল আমাদের গোপন পদের খবর পায়নি। কি, তার মানে আমাকে ভুল খবর দেওয়া হয়েছে? যে পথ দিয়ে মুরগি পাঠানোর কথা ছিল সেই পথ দিয়ে দেওয়া হয়নি। তার মানে আমার সন্দেহটা ঠিক, তুমি রাক্ষসীদের খবর দিচ্ছিলে। তুমি তো আমার মোহিনী নয়, তাড়াতাড়ি বলো তুমি কে? এই কথা শুনতেই রাক্ষসী তার নিজের রূপে ফিরে আসে। তাকে দেখে তো কর্মচারীরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তুমি ভালো করলে না জমিদার, আমার বন্ধুরা আমাকে বিশ্বাসঘাতক ভাববে। আমি লোভে পড়ে ওদের সাথে বিশ্বাসঘাতকটা করেছি। যেদিন তোমার বউ রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিল সেদিনই আমরা ঠিক করেছিলাম তোমার বউয়ের রূপ ধরে আমরা এই বাড়িতে আসবো। আর সমস্ত খবর আমি আমার বাকি বন্ধুদের কাছে পৌঁছে দেব। এখানে সেই মুহূর্তে বাকরি ডাইনির দল সেখানে হাজির হয়। এত বড় সাহস, তুই আমাদের সাথে বিশ্বাসঘাতক করিস, তোর এক শাস্তি পেতেই হবে। না না না, আমি বিশ্বাসঘাতক করিনি। ওই জমিদার আমাকে ভুল খবর দিয়েছিল। তোরা বিশ্বাস কর আমাকে। আমরা তোর কোনো কথা শুনবো না। এই, সবাই ওকে নিয়ে চল, জঙ্গলে নিয়ে গিয়ে ওর বিচার হবে। তারপর সব ডাইনিরা মিলে রাক্ষসীকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এই রাক্ষসী আমার মোহিনীর রূপ ধরে এতদিন ছিল, তাহলে আমার আসল মোহিনী কোথায় গেল? তখনই জমিদার গিন্নি বাপের বাড়ি থেকে ফিরে, কই গো, কোথায় গেলে? এই দেখো আমি ফিরে এসেছি। এই, তুমি আমার আসল বউ তো, না তুমিও রাক্ষসী? কি বললে? তুমি আমায় রাক্ষসী বললে? না না গিন্নি, না তোমাকে নয়। কি হয়েছিল জানো? শোনো তবে। তারপর জমিদার তার গিন্নিকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে তার গিন্নি বলে, তার মানে তুমি আমার বদলে একটা রাক্ষসীর সঙ্গে সংসার করছিলে? তার মানে তুমি ঘরে সতীনের সাথে ছিলে? দাঁড়াও, তোমার একদিন কি আমার একদিন। আহা গিন্নি, রাগ করে না, রাগ করে না, শোনো তবে আমার কথা, শোনো। এই কথা বলে তারা দুজন বাড়ির ভিতরে চলে যায়। আর তাদের পোষা বিড়াল গিন্নির পায়ে পায়ে যেতে থাকে। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।